প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ব্যাকরণের বিভিন্ন বিষয় নিয়ে একটু একটু করে আলোচনা করছিলাম। তো আমাদের কারক বিভক্তি ইতিপূর্বে শেষ হয়ে গিয়েছে। আজকে আমরা নতুন একটা অধ্যায় ধরবো, সেটা হচ্ছে সমাস। ঠিক আছে, তো সমাস কি আমরা একটু দেখি। দেখো, সমাস কাকে বলে, সমাস কাকে বলে সেই প্রসঙ্গে আলোচনার আগে আমাদের জানা দরকার সমাস শব্দটির উৎপত্তি কোথা থেকে, তাই তো? আমরা সমাস শব্দটির উৎপত্তি বা সমাস শব্দের আসলে অর্থটা কি সেটা আগে জেনে নেওয়া দরকার। এটা আমরা আগে জেনে নিই, ঠিক আছে? তারপর আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবো। যেমন দেখো, উম, এক নাম্বার, সমাস অর্থটাকে আমরা দুটি ভাগে ভাগ করছি প্রাথমিক পর্যায়ে। যেমন ধরো, একটা আবিধানিক অর্থ, অর্থাৎ সমাস শব্দের অভিধানে কি অর্থ পাই আমরা। আরেকটা আমরা দেখবো, সেটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ, অর্থাৎ সমাস শব্দের উৎপত্তি কোথা থেকে এবং তার অর্থটা কি সেটা আমরা দেখবো। ঠিক আছে, তো প্রথমে বললাম আবিধানিক অর্থ যেটা, সেটা হচ্ছে সংক্ষিপ্ত করা। সমাস শব্দের আবিধানিক অর্থ হচ্ছে সংক্ষিপ্ত করা। এটা হচ্ছে আবিধানিক অর্থ। আর 2 নাম্বার আমরা পাচ্ছি ব্যুৎপত্তিগত অর্থ। তো আগে ব্যুৎপত্তিটা দেখে নি, তারপর ব্যুৎপত্তিগত অর্থ আমরা দেখছি। ঠিক আছে, এখানে দেখো ব্যুৎপত্তিটা কি। সম পূর্বক অস যুক্ত অ, এই অ আসলে ঘং প্রত্যয়। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে সমাস শব্দের ব্যুৎপত্তিটা আমরা জেনে নিলাম। যদি পরীক্ষা আসে যে সমাস শব্দের ব্যুৎপত্তি কি, তাহলে আমরা কি লিখবো? সম পূর্বক অস যুক্ত অ। অস, এটা রুটওভার দিলাম, এটা হচ্ছে ধাতুর চিহ্ন। অস ধাতু, এর অপ্রত্যয় যুক্ত হয়েছে। ঠিক আছে, তো সম মানে কি বলতো? সম্যক রূপে। সম্যক রূপে কি হবে? অস মানে সংক্ষিপ্তকরণ বা একপদীকরণ বলা যেতে পারে। তাহলে ব্যুৎপত্তিগত অর্থ কি যদি জানতে চায়, তাহলে কি বলবে? একপদীকরণ। এটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ। ঠিক আছে, এবার দেখো, আমরা দেখবো যে তাহলে সমস্যাদের আমরা অর্থটা জানতে পারলাম কি কি হলো। একটা হচ্ছে সংক্ষিপ্ত করা, আর একটা পেলাম একপদী করা। ঠিক আছে, তো এবার দেখো, তাহলে কাকে সংক্ষিপ্ত করে বা কাকে এক পদে পরিণত করে, সেটা তো প্রশ্ন, তাই তো? এবার দেখো, একটা দুটো আমি ওয়ার্ড লিখছি সংক্ষেপে। সংক্ষেপে দেখো, আমি সন্ধ্যাবেলার আরতি দেখতে মন্দিরে যাব। এবার দেখো, এই সন্ধ্যাবেলার আরতি দেখতে মন্দিরে যাব, এই তিনটি শব্দকে, সন্ধ্যা একটা, বেলার একটা, আরতি একটা, এইটা যদি পুরোপুরি না লিখে আমি যদি লিখতাম আমি সন্ধ্যারতি দেখতে মন্দিরে যাব। ওকে, দেখো, এই সন্ধ্যাবেলার আরতি তিনটি পদকে একটা পদে পরিণত করেছে, করে হয়েছে সন্ধ্যারতি। এটাই হচ্ছে সমাস। বোঝা গেল সমাস কি তাহলে? তাহলে তিনটি পদকে এক পদে পরিণত করেছে। সবসময় যে তিনটি পদকে এক পদে পরিণত করে তাও কিন্তু নয়, অর্থাৎ একাধিক পদকে, দুই বা তার বেশি পদকে। তাহলে যে আমরা সংজ্ঞাটাকে তৈরি করে ফেলি, কি হয় সংজ্ঞা? দেখো, দুই বা তার বেশি পদকে সংক্ষেপে সুন্দর করে বলবার উদ্দেশ্যে এক পদে পরিণত করার নামই সমাস। তাহলে এটা সংক্ষেপে হলো, সন্ধ্যাবেলা আরতি না লিখলে যার বাক্যটা কত সংক্ষেপ হয়ে গেল, সুন্দর হলো, শুনতে খুব ভালো লাগছে, তাই না? এগুলো হলো, সেজন্য এটাকে আমরা সমাস বলছি। তাহলে সমাস শব্দের অর্থ সংক্ষিপ্ত করা, সংক্ষিপ্ত করলো, আমি এক পদীকরণ, একটা পদেও পরিণত করলো এবং সংক্ষিপ্তও হলো, দুটোই হলো। ঠিক আছে, এই দুটো অর্থই ঠিক। এবার তাহলে আমরা সংজ্ঞাটা একটু সবাই খাতা কলম নিয়ে লিখে গেল। দেখো, আচ্ছা আমি লিখে দিচ্ছি না, এখানে জায়গাটা শর্ট আছে, লিখে নাও। সংক্ষেপে সুন্দর করে বলবার উদ্দেশ্যে পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত
দুই বা তার বেশি পদ এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। কি বললাম? পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত হতে হবে। হ্যাঁ, পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা তার বেশি পদ এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। ঠিক আছে? এবার সমাস তাহলে তাহলে আমরা কি কি শিখলাম? সমাসের সংজ্ঞা শিখলাম, সমাসের অর্থ শিখলাম, ব্যুৎপত্তি শিখলাম। ঠিক আছে? প্রাথমিক পর্যায়ে এগুলো শিখলাম। এবার সমাসের প্রকারভেদে চলে যেতে হয়। প্রকারভেদ দেখো, সমাসের প্রকারভেদ বিভিন্ন ভাষাবিদ বিভিন্নভাবে প্রকারভেদ আলোচনা করেছেন। ঠিক আছে? তো ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় সমাজকে প্রধানত তিনটি ভাগে ভাগ করেছেন। ঠিক আছে? দেখো, প্রধানত তিনটি ভাগ। এক নাম্বার সংযোগমূলক। সংযোগমূলক সমাস। দু নাম্বার ব্যাখ্যামূলক সমাস। আর তিন নাম্বার বর্ণনামূলক সমাস। ঠিক আছে? এবার দেখো, এই সংযোগমূলক কোনগুলো? আহ, এমনি সমাজ প্রধানত 6 প্রকার। এই 6 প্রকার সমাজকে এই তিনটি শ্রেণীতে ফেলেছেন উনি আর কি, এই তিনটি শ্রেণীতে ভাগ করেছেন। তো সংযোগমূলক মানে কি? দুটো আলাদা পদ একত্রিত হবে। ঠিক আছে? যেমন এটাকে বলা হচ্ছে দ্বন্দ্ব সমাস। এই দ্বন্দ্ব সমাস কি? প্রত্যেকটা সময় নিয়ে আমরা ডিটেলস পর পর আলোচনা করবো। এই সংযোগমূলক সমাস উদাহরণ কি যদি বলা হয় তাহলে বলবে দ্বন্দ্ব সমাস। তারপর এই বর্ণনামূলক সমাসটা আগে আগে বলে নেই। দেখো, বর্ণনামূলক সমাস কোনটা? এটাকে বহুব্রী সমাস। বহুব্রী সমাসকে বহুব্রী সমাসকে বর্ণনামূলক সমাস বলছি। আর বাকি আছে 4টি সমাস, সেই 4টি হচ্ছে ব্যাখ্যামূলক সমাস। 4টি কি কি? তৎপুরুষ, কর্মধারয়, অব্যয়ীভাব, আর দ্বিগু। ঠিক আছে? এই সমাস টোটাল হচ্ছে 6 প্রকার। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এই 6টা। ঠিক আছে? এই 6টা সমাজকে আবার 3টি শ্রেণীর মধ্যে ফেলেছেন ভট্টাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এই হচ্ছে টোটাল সমাস কাকে বলে, কত প্রকার এবং কি কি। আজ এটুকুই থাক। তারপর আমরা পরবর্তী পর্যায়ে সমাজের অন্যান্য পরিভাষা নিয়ে আবার আলোচনা করবো। ঠিক আছে? ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। আজ এইটুকুই। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ব্যাকরণের সমস্ত বিষয় এখান থেকে শিখতে পারবে আশা করি।